হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো আমরা WBCS প্রিলিমস 2021-এর জন্য WBCS প্রিলিমিনারি উইনার এই বুক থেকে পলিটি এবং ইকোনমির 5 নাম্বার সেট আজকে আমরা আলোচনা করব। তো দেখো এর আগে কিন্তু 4টি সেট হয়ে গেছে, আজকে আমরা 5 নাম্বার সেট নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের সেশনে কি কি রয়েছে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো রয়েছে যে মূল সংবিধানে উল্লেখিত ছিল যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলাজনিত কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়। অর্থাৎ মূল সংবিধান যে ছিল সেখানে উল্লেখিত ছিল যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলাজনিত কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়, কিন্তু কোন সংশোধনী দ্বারা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এর পরিবর্তনে সশস্ত্র বিদ্রোহ ঘটলে তবেই অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করা যায়। তো এটা কোথায় বলা রয়েছে, কোন অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 44 নং অ্যামেন্ডমেন্টে কিন্তু এটা বলা হয়েছে। 44 নং অ্যামেন্ডমেন্ট কত সালে হয়? 1978 সালে এটি হয় 44 নং অ্যামেন্ডমেন্ট। দেখো 1975 সালে তৎকালীন কংগ্রেস সরকার অভ্যন্তরীণ যে জরুরি অবস্থা ছিল সেই জরুরি অবস্থায় অভ্যন্তরীণ শৃঙ্খলা কথাটি ব্যাপকভাবে অপপ্রয়োগ করেছিল। তাই 1978 সালে 44 নং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার পরিবর্তে সশস্ত্র বিদ্রোহ হয়ে ওঠে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির একমাত্র হাতিয়ার, এই 44 নং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। তো তোমরা এখানে দেখো লোকসভা ও বিধানসভা কার্যকাল যে রয়েছে সেটি 5 বছর করা হয় পুনরায়। আগে 5 বছর ছিল, কিন্তু পুনরায় এটাকে 5 বছর করা হয় কোন অ্যামেন্ডমেন্টে? 1978 সালের 44 নং অ্যামেন্ডমেন্টে কিন্তু এটা করা হয়। আর দেখো এখানে আরও একটা উল্লেখযোগ্য কাজ করা হয়, সেটা হচ্ছে সম্পত্তির যে অধিকারটা ছিল সেই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এটাকে আইনি অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে, যদি কোনো রাজ্য কেন্দ্র প্রদত্ত আইন বা পরামর্শকে মানতে অবজ্ঞা করে সেক্ষেত্রে রাষ্ট্রপতি সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন? এটা কত নং ধারা অনুযায়ী? এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ তোমার আর্টিকেল 365 নং ধারা অনুযায়ী কিন্তু এটা করতে পারে। যদি রাষ্ট্রপতি মনে করেন যে কোনো একটি রাজ্যের সংবিধান মেনে চলছে না, তাহলে কিন্তু রাজ্যপালের রিপোর্ট ছাড়াই ওই রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এটি উল্লেখ রয়েছে 365 নং ধারায়। পরবর্তী কোশ্চেন দেখো, খেতাব বর্জন কত নং ধারায় আলোচিত হয়েছে? এই যে খেতাব বর্জন এটা কত নং ধারায় আলোচিত হয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 18 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তিটি রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হয়ে আসেননি? অর্থাৎ কোন ব্যক্তি রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হয়ে আসেননি? এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে অপশন বি, অর্থাৎ গুলজারিলাল নন্দা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ইনি বাদ দিয়ে বাকি যে 3 জন আছেন এরা 3 জনেই কিন্তু হচ্ছে রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হয়ে এসেছিলেন। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধানের কত নং ধারায় মন্ত্রিসভা সামগ্রিকভাবে লোকসভার কাছে দায়ী থাকবে? ওই কথাটি উল্লেখ রয়েছে। এই যে বলা রয়েছে যে সংবিধানের কত নং ধারায় মন্ত্রিসভা সামগ্রিকভাবে লোকসভার কাছে দায়ী থাকবে, এই কথাটি উল্লেখ রয়েছে কত নং ধারায়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ 75 সি, এটা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো 74 নং ধারায় উল্লেখ আছে যে দেশে একটি মন্ত্রিসভা থাকবে, যার প্রধান হবেন কে? যার প্রধান হবেন কিন্তু প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দান করবেন। এবং 75 এ নং যেটা ধারা রয়েছে সেখানে কিন্তু উল্লেখ আছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা এবং অন্যান্য মন্ত্রীগণ কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়ে থাকবেন, এটা বলা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, ক্যাবিনেটের সদস্য সংখ্যা কত? ক্যাবিনেটের সদস্য কত রয়েছে? এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু হচ্ছে অপশন সি, অর্থাৎ 15 থেকে 20 কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো একটি ক্যাবিনেটের সদস্য সংখ্যা থাকে 15 থেকে 20 জন, আর সেখানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত থাকে? 60 থেকে 70 জন কিন্তু মন্ত্রিসভার সদস্য সংখ্যা থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন সংবিধান সংশোধনী দ্বারা ভোটদানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? অর্থাৎ 21 বছর থেকে 18 করা হয় কোন সংশোধনী দ্বারা? এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ 61 নং অ্যামেন্ডমেন্ট কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আর এটা কত সালে হয়? এটা কিন্তু হয় 1988 সালে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে কত সালে রাজ্যসভা গঠিত হয়? রাজ্যসভা গঠিত হয় কত সালে? এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 1952 সালে কিন্তু এই তোমার রাজ্যসভা গঠিত হয়। এটি হচ্ছে 3 এপ্রিল 1952 সালে এই রাজ্যসভা গঠিত হয়। আর প্রথম অধিবেশন বসে কত সালে? সেটাও কিন্তু বসে তোমার 13ই মে 1952 সালে। ওই 1952 সালেরই 13ই মে কিন্তু প্রথম অধিবেশন বসে। আর দেখো এখানে এই যে তোমার রাজ্যসভা রয়েছে এটি কিন্তু ভারতীয় সংসদের উচ্চকক্ষ। আর এই রাজ্যসভার সদস্য সংখ্যা কত থাকে? এখানে কিন্তু হাইয়েস্ট সদস্য সংখ্যা হতে পারে হচ্ছে তোমার 250 জন। আর এখানে সদস্য রয়েছে কত? তোমার 245 জন কিন্তু সদস্য রয়েছে।
আর দেখো এখানে রাষ্ট্রপতি দ্বারা শিল্প, তারপর সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা এই স্থানগুলো থেকেই কিন্তু রাষ্ট্রপতি দ্বারা 12 জন সদস্য নির্বাচন করা হয়ে থাকে, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে দশম তপশিলের অন্তর্গত নিয়ম অনুসারে দলত্যাগ বা দলত্যাগ বিরোধী বিষয়ে যে কোনো প্রশ্নের সর্বশেষ উত্তর বা মতামত দেন লোকসভার ক্ষেত্রে আর কি, মতামত দেন কে? এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ স্পিকার কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। তো দেখো এই যে দলত্যাগ বিরোধী নিয়ম, এটা কিন্তু বর্তমানে চর্চায় রয়েছে, কারণ পশ্চিমবঙ্গে এই দলত্যাগ বিরোধী নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে। আজকেও মনে হয় এই দলত্যাগ বিরোধী এই আইনটা নিয়ে বিধানসভায় মনে হয় একটা রায় দেবে আজকে, এই তোমার দলত্যাগ বিরোধী আইন নিয়ে। তো এখানে এইটার জন্য চর্চায় রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো এখানে অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো 10th শিডিউল অনুযায়ী কিন্তু লোকসভার দলত্যাগ বিরোধী সর্বশেষ মতামত দেন কে? স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান। তবে দেখো এটি কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের অন্তর্গত, এই দলত্যাগ বিরোধী আইন কিন্তু রয়েছে জুডিশিয়াল রিভিউয়ের অন্তর্গত। আর দেখো এটি 1985 সালে 52তম সংশোধনীর মাধ্যমে এই দলত্যাগ বিরোধী আইন কিন্তু এই 10 নম্বর শিডিউলে অর্থাৎ 10 নম্বর তপশিলে কিন্তু অন্তর্ভুক্ত হয়। তো পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে 2020 সেপ্টেম্বর অনুযায়ী দেশে কতগুলি হাইকোর্ট রয়েছে? এই 2020 সেপ্টেম্বর হিসাবে কতগুলি হাইকোর্ট রয়েছে আমাদের দেশে? এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন বি, 25টি কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো তোমরা তো জানো আগে কয়টি হাইকোর্ট ছিল? 24টি হাইকোর্ট ছিল, কিন্তু 2019 সালে এখানে আর একটা হাইকোর্ট বেড়ে যায়। এই হাইকোর্টটা অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট যেটা রয়েছে, সেই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট বেড়ে যাওয়ার পরেই কিন্তু এখানে হাইকোর্ট সংখ্যা হয়ে যায় 25টি। তো এই যে 25টি হাইকোর্ট রয়েছে, সবচেয়ে পুরনো হাইকোর্ট কোনটি? সবচেয়ে পুরনো হাইকোর্ট হচ্ছে কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট। আর দেখো বৃহত্তম হাইকোর্ট কোনটি রয়েছে? বৃহত্তম হাইকোর্ট কিন্তু হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট, এখানে কিন্তু 107 জন বিচারপতি রয়েছেন। আর সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি রয়েছে? জম্মু কাশ্মীর, সেখানে কিন্তু মাত্র 5 জন বিচারপতি রয়েছেন। আর দেখো এখান থেকে আর একটা আসে, সেটা হচ্ছে বেশি রাজ্য নিয়ে গঠিত কোন হাইকোর্ট? সেটা কিন্তু সবচেয়ে বেশি রাজ্য নিয়ে গঠিত হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট, সেখানে কিন্তু 4টি রাজ্য রয়েছে, আসাম, তারপর নাগাল্যান্ড, মিজোরাম, তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশ। এই 4টি রাজ্য নিয়ে কিন্তু এই গুয়াহাটি হাইকোর্ট রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? এই যে হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন তাকে কে নিযুক্ত করেন? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যপালের পরামর্শে কিন্তু রাষ্ট্রপতি এটা নিয়োগ করে থাকেন। তাহলে এখানে অ্যান্সার হলো কি? অ্যান্সার ডি কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি ও উক্ত রাজ্যের অর্থাৎ ওই রাজ্যের রাজ্যপালের পরামর্শে কিন্তু রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন। তো এই যে বিচারপতি রয়েছে, এই বিচারপতির সংখ্যা কিন্তু নির্দিষ্ট করা থাকে না, হাইকোর্টের বিচারপতি কয়টি হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে না এখানে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে যে কোনো ব্যক্তির হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা হিসাবে কোনো হাইকোর্টের কতদিনের অ্যাডভোকেট হওয়া একটি অন্যতম শর্ত। অর্থাৎ এই যে অন্যতম শর্তটা রয়েছে যে কোনো একটা তোমার হাইকোর্টের অ্যাডভোকেট হতে হবে, সেটা কত বছরের অ্যাডভোকেট হতে হবে, সেটা এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ 10 বছর কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো হাইকোর্টের বিচারপতি হতে গেলে একজনকে অবশ্যই ভারতীয় হতে হবে, তার সঙ্গে কিন্তু বিচার বিভাগীয় পদে 10 বছরের অভিজ্ঞতা এবং হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন সংস্থা ওয়ার্ল্ড ব্যাংকের সফট লোন উইন্ডো নামে পরিচিত? অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের সফট লোন উইন্ডো নামে পরিচিত কোনটি? তো দেখো এই সফট লোন উইন্ডো কি আসলে অ্যাকচুয়ালি? দেখো সফট লোন বলতে কি বোঝায়? সফট লোন হচ্ছে সেই ধরনের লোন যার সুদ কত? যার সুদ হচ্ছে বাজার চলতি লোনের সুদের থেকে কিন্তু অনেক কম হয়ে থাকে। আর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন হলো এই ওয়ার্ল্ড ব্যাংকের সফট লোন উইন্ডো। আর এটি কিন্তু গরিব উন্নয়নশীল দেশগুলিকে অত্যন্ত কম সুদে ঋণ দিয়ে থাকেন। এটা কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটার শর্ট ফর্ম হচ্ছে IDA। এটি কিন্তু দিয়ে থাকে। তা IDA কোথায় রয়েছে? এখানে কিন্তু অপশন এতে রয়েছে IDA কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? এই ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া যেটাকে বলা হচ্ছে UTI, এটি কত সালে গঠিত হয়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 1964 কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো UTI অ্যাক্ট 1963 অনুসারে 1 ফেব্রুয়ারি 1964 সালে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। আর এই বিধিবদ্ধ সংস্থাটির মূল কাজ হলো কি? সেটার কাজ হচ্ছে জনগণকে সঞ্চয় উৎসাহিত করে এই সঞ্চয়কে বিভিন্ন উন্নতিমূলক খাতে বিনিয়োগ করতে উৎসাহ প্রদান করা, এটাই ছিল এর মূল কাজ, এই ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার মূল কাজ।
তাহলে এটা কত সালে গঠিত হয়? এটা কিন্তু গঠিত হয় 1964 সালে। পরবর্তী কোশ্চেন, কত সালে আরবিআই এর সদর দপ্তর মুম্বাইতে স্থানান্তরিত হয়? আরবিআই সদর দপ্তর প্রথমে কোথায় ছিল? এই আরবিআই এর সদর দপ্তর কিন্তু প্রথমে ছিল কোথায়? কলকাতায়। পরবর্তীতে এই আরবিআই এর সদর দপ্তর কিন্তু স্থানান্তরিত করা হয়। তো দেখো, হিপটন ইয়ং কমিশন যেটা রয়েছে 1926 সালে গঠিত হয়। এর রিপোর্ট অনুযায়ী 1 এপ্রিল 1935 সালে আরবিআই গঠিত হয়। আর এই আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা প্রথম দিকে আরবিআই এর সদর দপ্তর কিন্তু ছিল কলকাতায়, তবে 1937 সালে এটিকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হচ্ছে অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, 3টি ব্যাংক একত্রিত হয়ে 1921 সালে গঠিত হয় তোমার ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। নিচের কোন ব্যাংকটি এই একত্রীকরণের অংশ ছিল না? তাহলে 3টি ব্যাংক যে রয়েছে, অপশন 3টা রয়েছে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে জড়িত, আর একটি রয়েছে যেটি এই ব্যাংকের সঙ্গে জড়িত নয়। তাহলে দেখো এটা কত সালে গঠিত হয়? এটাও কিন্তু এই কোশ্চেনের মধ্যেই রয়েছে, 1921 সালে গঠিত হয়। তাহলে এখানে দেখো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ ব্যাংক অফ এলাহাবাদ কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যে বাকি সদস্যগুলো রয়েছে, ব্যাংক অফ বেঙ্গল, তারপরে হচ্ছে অপশন বিতে দেখো রয়েছে ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস, এই তিনটে যে সদস্য রয়েছে, এই ব্যাংক অফ বেঙ্গল কিন্তু গঠিত হয় 1806 সালে। আর ব্যাংক অফ বোম্বে গঠিত হয় কত সালে? সেটা গঠিত হয় 1840 সালে। তারপরে দেখো অপশন ডিতে যেটা রয়েছে ব্যাংক অফ তোমার মাদ্রাস, এটা কিন্তু গঠিত হয় কত সালে? 1843 সালে। আর পরবর্তীতে এই তিনটি ব্যাংককে 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে কিন্তু একসঙ্গে জুড়ে দিয়ে গঠন করা হয়, যা পরবর্তীকালে 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে কিন্তু আত্মপ্রকাশ করে। পরবর্তীতে এই ব্যাংকটার নাম আবার পরিবর্তন হয়, সেটার নাম কিন্তু হয়ে যায় তোমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন দেখো, বলা রয়েছে ফিলিপস কার্ভে মুদ্রাস্ফীতির সঙ্গে কিসের সম্পর্ক বোঝানো হয়? এখানে মুদ্রাস্ফীতির সঙ্গে কিসের সম্পর্ক বোঝানো হয়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ বেকারত্ব সম্পর্ক কিন্তু এখানে বোঝানো হয়। দেখো, নিউজিল্যান্ডের অর্থনীতিবিদ এডাব্লিউ ফিলিপস 1985 সালে ফিলিপস কার্ভ তত্ত্বটি দেন। আর এই তত্ত্বতে বা এই রেখাচিত্র অনুসরণ করে কিন্তু মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে, এটা কিন্তু প্রমাণ করেন যে বেকারত্ব যত হ্রাস পাবে তত কিন্তু মুদ্রাস্ফীতি কী পাবে? বৃদ্ধি পাবে। পরবর্তী কোশ্চেন, কত সালে ভারতে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স চালু হয়? এখানে দেখো, এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হচ্ছে অপশন বি, 2004 সালে কিন্তু এটি চালিত হয়। দেখো, এই সিকিউরিটিজ ট্রানজ্যাকশন যে ট্যাক্স রয়েছে এটিকে কি বলা হয়? শর্ট ফর্মে কিন্তু বলা হয় এসটিটি। আর এটি এক প্রকার ডিরেক্ট ট্যাক্স। আর স্টক এক্সচেঞ্জ শেয়ার, তারপর হচ্ছে বন্ড, তারপর হচ্ছে ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি কেনাবেচার সময় কিন্তু এটা প্রযোজ্য হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ভারতের প্রথম ক্রেডিট রেটিং সংস্থাটি কি? ভারতের প্রথম ক্রেডিট রেটিং সংস্থা কোনটি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ CRISIL কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, যার ফুল ফর্ম কি? ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিস অফ ইন্ডিয়া লিমিটেড, যাকে শর্ট ফর্মে বলা হচ্ছে CRISIL। এটি 1988 সালে ICICI ও UTI দ্বারা গঠিত হয়েছে। আর এটি কিন্তু ভারতের প্রথম তোমার ক্রেডিট রেটিং সংস্থা। আর এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর কিন্তু রয়েছে মুম্বাইতে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো, পরবর্তী কোশ্চেনে রয়েছে নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত? দেখো, এটা সবাই জানো মোটামুটি, নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ মৎস্য চাষের সঙ্গে কিন্তু এটি জড়িত। তো দেখো, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 1985 সালে তোমার মৎস্য উৎপাদনের বৃদ্ধির জন্য নীল বিপ্লব তোমার পদক্ষেপটি কিন্তু নেওয়া হয়েছিল। আর এর জনককে? এর জনক হলেন ডক্টর তোমার অরুণ কৃষ্ণন, ইনি কিন্তু হচ্ছেন এই নীল বিপ্লবের জনক। এছাড়া আরও কিছু বিপ্লব রয়েছে, সেগুলো জনকগুলো আমরা জেনে নিই। যেমন সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কিসের সঙ্গে জড়িত? তোমার সবুজ বিপ্লব কিন্তু শস্য উৎপাদনের সঙ্গে জড়িত। তো এই যে সবুজ বিপ্লব হয়, এই সবুজ বিপ্লবের কিন্তু জনক হচ্ছেন কে? MS স্বামীনাথন। তারপরে রয়েছে শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব তো হচ্ছে তোমার এখানে তোমার দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত। আর এই শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। তারপর রয়েছে আর একটা হলুদ বিপ্লব। এই হলুদ বিপ্লব কিন্তু তৈলবীজের সঙ্গে সম্পর্কিত। আর এই হলুদ বিপ্লবের জনককে? শ্যাম পিত্রদা, ইনি হচ্ছেন তোমার হলুদ বিপ্লবের জনক। তারপরে আরেকটা রয়েছে মধু, ফল, তারপরে হচ্ছে শাকসবজি, এগুলো উৎপাদনকে বলা হয় কিন্তু স্বর্ণালী বিপ্লব। তো এই যে উৎপাদন হচ্ছে মধু, ফল, তারপরে হচ্ছে শাকসবজি, এই স্বর্ণালী বিপ্লবের জনক কিন্তু রয়েছেন কে? নীর তুতেশ কিন্তু হচ্ছেন স্বর্ণালী বিপ্লবের জনক। তারপরে রয়েছে আরেকটা চিংড়ি উৎপাদন বৃদ্ধিকে কিন্তু বলা হয় গোলাপি বিপ্লব, আর এর জনক রয়েছেন দুর্গেশ প্যাটেল। তারপরে রয়েছে তো তোমাদের মাংস ও টমেটো উৎপাদন যেটা, সেটাকে কিন্তু বলা হয় লাল বিপ্লব।
আর এটার জনককে, এটার জনক হচ্ছেন বিশাল তিওয়ারি, ইনি হচ্ছেন লাল বিপ্লবের জনক। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে 2019 সালে কততম পশু সম্পত্তি গণনা সম্পূর্ণ হয়েছে। তো দেখো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু হচ্ছে কি আমাদের অপশন সি, অর্থাৎ 20তম কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। তো দেখো 2019 সালে এই যে তোমার পশু সম্পত্তি গণনা কিন্তু হয়েছে, আর এই যে পশু সম্পত্তি গণনা হয়েছিল এটা কিন্তু 20তম গণনা, আর এটি কিন্তু মৎস্য প্রতিপালন মন্ত্রক দ্বারা অক্টোবর মাসে 2019 সালের অক্টোবর মাসে 20তম এই লাইভ স্টক সেন্সার যেটা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আর এটি প্রথম অনুষ্ঠিত হয়েছে কত সালে, সেটা কিন্তু প্রথম অনুষ্ঠিত হয় তোমার 1919 সালে এটি প্রথম অনুষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে ভারতের কত সালে তোমার টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটাকে বলা হচ্ছে TPDS এটি চালু হয়। কত সালে চালু হয় এটি? এটি কিন্তু চালু হয় অপশন এ, অর্থাৎ তোমার 1997 সালে কিন্তু এটি প্রথম চালু হয়। তো দেখো এই যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা, এর পরিবর্তন হিসাবে 1997 সালে তোমার TPDS, এই যে TPDS টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এটি কিন্তু চালু করা হয় 1997 সালে, ওটার পরিবর্তে, অর্থাৎ আগে ছিল কিন্তু হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। আর এই স্কিমটির মূল লক্ষ্য ছিল গরিবদের সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করা। পরবর্তী কোশ্চেন দেখো ভূমি সংস্কারের উদ্দেশ্যে প্রথম পর্যায়ে সরকার যে 3টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল সেগুলি হলো, কোন পদক্ষেপগুলি প্রথম গ্রহণ করেছিল এই ভূমি সংস্কারের উদ্দেশ্যে? তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ উপরিউক্ত সবকটি কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো ভূমি সংস্কারের উদ্দেশ্যে সরকার প্রথম পর্যায়ে যে 3টি পদক্ষেপ গ্রহণ করেছিল সেগুলি হলো তোমার মধ্যস্থতা ভোগীদের লোভ ঘটানো, অর্থাৎ মধ্যস্থতা ভোগীদের হটিয়ে দেওয়া। তারপরে হচ্ছে প্রজাস্বত্বের সংস্কার, জমি পুনর্বন্টন। তো দেখো এই যে মধ্যস্থতা ভোগী যারা রয়েছে তারা যারা মাঝখান থেকে একটা লুট করে নিয়ে যায় তাদেরকে কিন্তু এখান থেকে বাতিল করে দেওয়া হয়, তাদেরকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাও মনমোহন প্ল্যান নামে পরিচিত, অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাও মনমোহন প্ল্যান নামে পরিচিত রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ 8th প্ল্যান যেটা রয়েছে এটি কিন্তু রাও মনমোহন প্ল্যান নামে পরিচিত। এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সময়সীমা কত ছিল? সেটা হচ্ছে 1992 থেকে 97, এই সময়সীমা কিন্তু ছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা। আর এই সময়কালে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তোমার শিল্পক্ষেত্রে আমূল পরিবর্তন এবং অর্থনীতির উদারীকরণ। আর এটি তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও এবং তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের পরিকল্পনায় কিন্তু বানানো হয়, তার জন্যই এটাকে বলা হয় কি রাও মনমোহন প্ল্যান। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুসারে এপ্রিল 2019 থেকে মার্চ 2020 মধ্যে ভারত কত বিলিয়ন ডলার পরিমাণ অর্থের সামগ্রী আমদানি করেছে? কত আমদানি করেছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ 467.2 বিলিয়ন ডলার কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।